আসসালামু আলাইকুম। কিছু শব্দ হঠাৎ করেই রাজনীতির ভেতরে ঢুকে পড়ে আর পুরো আলোচনাটাই বদলে দেয়। ছায়া মন্ত্রিসভা ঠিক তেমনই একটা শব্দ। নতুন সরকার গঠন হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিধস জয়ের পর এককভাবে ২০৯টি আসন পেয়েছে এবং জোটগতভাবে ২১২টি আসন পেয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৭৭টি আসন এবং তারা এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এই বাস্তবতায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হচ্ছে। বিরোধী জোট ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে, কিন্তু এই ছায়া মন্ত্রিসভা জিনিসটা আসলে কি? ছায়া মন্ত্রিসভা মানে হচ্ছে বিকল্প মন্ত্রিসভা কাঠামো। সরকারে যেমন প্রতিটা মন্ত্রণালয়ের জন্য একজন করে মন্ত্রী থাকেন, তেমনি বিরোধী দলও প্রতিটা মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী ঠিক করে। তাদের কাজ হচ্ছে সরকারের নীতি, কার্যক্রম, ব্যয় এবং সিদ্ধান্ত খুঁটিয়ে দেখা, সমালোচনা করা এবং বিকল্প প্রস্তাব দেয়া। এই পদ্ধতি সবচেয়ে বেশি দেখা যায় যুক্তরাজ্যে। এছাড়া কানাডা এবং নিউজিল্যান্ডেও এটি কার্যকরভাবে চর্চা হয়। বিশেষ করে যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভা খুবই শক্তিশালী একটা কাঠামো। সরকারের প্রতিটা মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন। তারা নিয়মিত নীতি বিশ্লেষণ করেন, বাজেট খতিয়ে দেখেন, সংসদে প্রশ্ন তোলেন, বিকল্প পরিকল্পনা দেন। অনেক সময় সরকারি বিল সংশোধনেও তাদের প্রভাব থাকে। অর্থাৎ এটা শুধুই সমালোচনা নয়, বরং প্রস্তুতি। কারণ পরবর্তী নির্বাচনে যদি তারা জেতে, তাহলে এই ছায়া মন্ত্রীরাই বাস্তব মন্ত্রী হন। কানাডা এবং নিউজিল্যান্ডেও এই ধরনের কাঠামো আছে। সেখানে সংসদীয় বিতর্ক আরও কাঠামোবদ্ধ হয়। জনগণ বুঝতে পারে সরকারের বিকল্প পরিকল্পনা কী। এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে। অনেকেই হয়তো ভাববেন এটা একেবারেই নতুন ধারণা। না, তা কিন্তু নয়। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠন করেছিল। তখন ছায়া প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, ছায়া পররাষ্ট্রমন্ত্রী মওদুদ আহমেদ, ছায়া অর্থমন্ত্রী মির্জা আব্বাস, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী এম.কে আনোয়ার, ছায়া বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তখন উদ্দেশ্য ছিল সরকারের প্রতিটা খাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। কিন্তু প্রশ্ন হলো, সেটা কতটা কার্যকর হয়েছিল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কিছু সময় খাতভিত্তিক সমালোচনা হয়েছে এবং বিকল্প বক্তব্যও সামনে এসেছে, কিন্তু এটা দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সংসদীয় অংশগ্রহণ খুবই সীমিত ছিল। রাজনৈতিক মেরুকরণ তো খুবই তীব্র ছিল তখন, যার ফলে যুক্তরাজ্যের মতো শক্তিশালী প্রভাব তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। অর্থাৎ কাঠামো ছিল, কিন্তু সংস্কৃতি খুব দুর্বল ছিল। আর আমাদের সংবিধানেও ছায়া মন্ত্রিসভা নিয়ে কোনো স্পষ্ট বিধান কিন্তু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি বাংলাদেশের সত্যিই জবাবদিহিতা বাড়াতে পারবে? সম্ভব, কিন্তু শর্ত আছে। বিরোধী দলকে নিয়মিত সংসদে থাকতে হবে। প্রতিটা মন্ত্রণালয় নিয়ে গবেষণা ভিত্তিক প্রস্তুতি নিতে হবে তাদের। শুধু রাজনৈতিক আক্রমণ বা সমালোচনা না, বাস্তবসম্মত বিকল্প নীতিও তাদেরকে দেখাতে হবে। বিশ্বে যেমন যুক্তরাজ্যে ছায়া মন্ত্রীরা প্রতিদিন সরকারকে প্রশ্ন করেন, বিলের বিকল্প খসড়া দেন, তাই ওখানে কাঠামোটা কার্যকর। ছায়া মন্ত্রিসভা শুনতে তো ভালোই লাগে, তাই না? জবাবদিহিতা বাড়বে, বিকল্প নীতি আসবে, কিন্তু এর কোনো অসুবিধা নেই? আছে। প্রথমত, যদি এটা গঠনমূলক না হয়ে শুধুই রাজনৈতিক সংঘাতের প্ল্যাটফর্ম হয়, তাহলে বিতর্ক হবে, কিন্তু কোনো সমাধান আসবে না। দ্বিতীয়ত, একই ইস্যুতে সরকার আর ছায়া মন্ত্রিসভার পরস্পর বিরোধী বক্তব্য জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তৃতীয়ত, বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে রাজনৈতিক মেরুকরণ এত তীব্র, সেখানে এটা সংসদের ভেতরের উত্তেজনা আরও অনেক বেশি বাড়াতে পারে। বিশেষ করে যদি গবেষণা ভিত্তিক প্রস্তুতি না থাকে, তাহলে এটা হয়ে যেতে পারে শুধুই প্রেস কনফারেন্স নির্ভর একটা রাজনীতি। অর্থাৎ কাঠামো যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটার চর্চা। এখন প্রশ্ন, ছায়া মন্ত্রিসভা কি গঠনমূলক নজরদারি শক্ত কাঠামো হবে আদৌ, নাকি আরও একটা রাজনৈতিক সংঘাতের ক্ষেত্রে পরিণত হবে এই ছায়া মন্ত্রিসভা? আপনি কোন সম্ভাবনাটা বেশি দেখছেন? কমেন্ট করে জানান। ধন্যবাদ।